গুড মর্নিং এভরিবডি, সবাই ভালো আছো? নাম বলো এক ধার দিয়ে। তোমার নাম? তোমার 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 দীপাঞ্জন মাইতি। তোমার? প্রেম প্রেমদীপ সামন্ত। তোমার? রোহিত দাস। তোমার? সুজন মল্লিক। তোমার কি? সৌরভ মন্ডল। তোমার? সৌমেন মান্না। তোমার? তোমার? প্রিয়াঙ্কা করণ। তোমার কি? জোরে বলো। শেখ ইউসুফ আলী। তোমার? শেখ ইব্রাহিম। তোমার? শেখ আয়ুব। তোমার? সামিয়া খাতুন। ঠিক আছে, সকলে আজকে আমি একটু জ্যামিতি শুরু করবো। হ্যাঁ, জ্যামিতির একদম প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দাও। এই যে একটা বসালাম, এটা কি? বিন্দু। এর জ্যামিতিক নাম বিন্দু। ঠিক আছে, অনেকে দেখতে পাচ্ছ না, আমি দূর থেকে একটু সার্কেল করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা বিন্দু। বিন্দু কাকে বলবে? কেউ বলতে পারবে? হ্যাঁ, আমি বলছি। ঠিক আছে, ভুলে গেছে তো? তো যার অবস্থান আছে কিন্তু পরিমাপ নেই। বিন্দু খুব সূক্ষ্ম, এটা দেখতে পাচ্ছি কিন্তু এর চাইতেও সূক্ষ্ম, যেটা আমরা চোখে একটু দেখতে পাবো মাত্র, কিন্তু পরিমাপ করা যাবে না, তাকে বলে বিন্দু। তাহলে বিন্দুর সংজ্ঞাটা খাতায় লিখে নিতে পারো, আর নাহলে লিখতে গেলে সময় লাগবে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, পরে লিখে দিলে আমার দেখে, ইউটিউব দেখে। ঠিক আছে, বিন্দু। বিন্দু যাহার সকালে কালি বসে গেছে। ও কালি ভরে দেয়। কি হলো? যাহার কেবলমাত্র অবস্থান আছে কিন্তু পরিমাপ নেই, কোনো পরিমাপ নেই। পরিমাপ নেই, তাকে বলে তাহলে বিন্দু কাকে বলছে? যাহার কেবলমাত্র অবস্থান আছে কিন্তু কোনো পরিমাপ নেই, তাকে বলে বিন্দু। পরিমাপটা কি জিনিস বলো? কে বলতে পারবে পরিমাপটা কি? পরিমাপ নেই বলে দিচ্ছি। হ্যাঁ, পরিমাপটা কি? যাকে মাপা যায়, যাকে মাপা যায় সেটাই হলো পরিমাপ। ঠিক আছে, যেমন ধরো তোমার উচ্চতা কত? 5 ফুটের কম। ঠিক আছে, এই ঘরটার আয়তন কত? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যেটা আয়তন, তাহলে এগুলোকে পরিমাপ বলা হয়। সেইরকম বিন্দুকে কি কোনো মাপ করা যাবে স্কেল দিয়ে? কত সেন্টিমিটার বা কত মিলিমিটার, ধরো একটা বিন্দু। ওটা কালি আসছে না এখনো পর্যন্ত। এই বিন্দু, এই যে বিন্দু, একে কিন্তু পরিমাপ করা যাবে না, কিন্তু এটা এখানে পরিমাপ করা যাবে। কেন? এটা বোর্ডে লিখেছি তো, আমরা বোর্ডে ডট দিয়েছি, কিন্তু বিন্দু আরো আরো ছোট। হ্যাঁ, মন দিয়ে শুনো, কারণ লেখার দরকার নেই, তোমরা বাড়িতে গিয়ে লিখে নিবে। ঠিক আছে, কারণ বাড়িতে এগুলো পেয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে গিয়ে লিখে দেবে। অঙ্কের আসলে অর্জুন স্যার সব পেয়ে যাবে।
হ্যাঁ, অর্জুন স্যার, আমি লিখে দিচ্ছি না নিচে, হ্যাঁ, তাকে বিন্দু বলে। তাহলে এটাই বিন্দু। হ্যাঁ, একটু সার্কেল দিয়ে দেই বড় করার জন্য। এটাই বিন্দু, ঠিক আছে, এটাই বিন্দু। হ্যাঁ, এটাই বিন্দু, আমি পরে লিখে দেবো। তাহলে বিন্দু কি হচ্ছে? যাহার কেবলমাত্র অবস্থান আছে কিন্তু কোনো পরিমাপ নেই, তাকে বিন্দু বলে। তাহলে বিন্দুকে পরিমাপ করা যায় না, এটা হলো বিন্দু। এবারে আমরা পরে, কেউ গল্প করবে না, দেখো এখানে তোমরা সবাই পড়তে আসছো, হ্যাঁ, মন দিয়ে পড়বে। বাবা মারা অনেক কষ্ট করে তোমাদের মানুষ করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, সব সময় বাবা মাদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করবে সবাই। হ্যাঁ, তোমরা যদি ভালো পড়াশোনা করো, বাবা মায়ের কত শান্তি জানো। আমরাও তো বাবা মায়ের, হ্যাঁ, আমরা বুঝি আমাদের ছেলেপুলে পড়াশোনা করলে ভালো, হ্যাঁ, কাজকর্ম পেলে, চাকরি পেলে, তবে বাবা মার মনে একটা শান্তি থাকে, তাদের প্রচুর প্রচেষ্টা থাকে। তবে সেই প্রচেষ্টাকে সাফল্য করতে তোমাদের মনোযোগ সহকারে এখানে একটু শুনতে হবে, ঠিক আছে? কেউ দুষ্টু ছেলেরা দুষ্টামি করবে, দুষ্টামি ভালো জিনিস। কেন বলতো? যাদের বুদ্ধি থাকে তারাই দুষ্টুমি করে বেশি, যাদের বেশি বুদ্ধি থাকে তারা বেশি দুষ্টুমি করে, এইটা সবাই জেনে রাখবে। তাহলে ওই দুষ্টুমি বুদ্ধিটাকে যদি এইখানে লাগাতে পারো না, একদম ক্লিক করে যাবে। যারা ক্লাসে ফার্স্ট হয় না তাদেরকেও টপকে যাবে। হ্যাঁ, দেখবে আমার কথাটা মিলিয়ে। অতএব দুষ্টু ছেলেরা মোটেই খারাপ নয়, দুষ্টু ছেলেরা খুব ভালো, তাদের বুদ্ধি বেশি, সেইটাকে, হ্যাঁ, কন্ট্রোল করতে হবে নিজেদের। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে। আমার কাছে দুষ্টু ছেলেরা সবচেয়ে ভালো, জানো তো, যারা এই ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আবার খুব সুপার ছেলে হলে না, আমি তাকে রাখি না কাছে, কারণ নষ্ট হয়ে যাবে। সে আরো ভালো ভালো চর্চা করার জায়গা আছে, তার সেখানে যাবে, ঠিক আছে? না, সুপার ব্রেনের মতো এক জায়গায় হবে না, তাহলে একাকে ডাকুন, একাকে ডাকুন, ঠিক আছে? সুপার ব্রেনের ছেলে মেয়েদের একাকে, একসঙ্গে হবে না, না হলে সে কিছুটা একটু কমে যাবে, ঠিক আছে? তাকে একাকে ডেকে পড়াতে হয়। যদি সুপার ছেলে থাকে তাকে আরো সুপার। আমার কাছে একজন ছিল, সে গোল্ড মেডালিস্ট হয়ে গেছে, স্বর্ণপদক প্রাপ্ত এমএসসি। খুব গরিব বাড়ির, কিন্তু বাবা আমার পয়সা না, বিনা পয়সা, আমি তাকে বিনা পয়সা পড়িয়েছি। হ্যাঁ, সেটা না, কিছু কিছু মানুষের, শিক্ষকদের একটা আদর্শ থাকবে, হ্যাঁ, যে আমি কিছু ছেলে মেয়ে তুলবো, তাতে আমার পয়সা খরচ হলেও আমি তুলবো, ঠিক আছে? হবে, সে তো তাহলে আরো সুপার, সে তাহলে আরো সুপার। যেমন রামকৃষ্ণ হচ্ছে যে সংসারের মধ্যে থেকে, হ্যাঁ, ঈশ্বর দর্শন করেছিলেন, ঈশ্বর লাভ করেছিলেন। হ্যাঁ, সেই রকম যে ছেলে এখানে থেকে করতে পারবে, ওই রকম সে আরো সুপার। এবারে আসছি আমরা একটা রেখা, এটা রেখা, ঠিক আছে? এটা একটা কি বলবো, এটা রেখা। বলো তো আর কি আছে, কি কি পরিমাপ আছে, কেউ বলতে পারবে? হ্যাঁ, পরিমাপ মানে যাকে মাপা যায়, হ্যাঁ, মাপা যায়। তাহলে এখান থেকেই এতটা, আমার স্কেলটা বার করছি। এটা 24 সেন্টিমিটার আছে, তাহলে মাপতে পারছি এটা। কিন্তু এর যে এইটা, হ্যাঁ, প্রস্থ, এটা কি মাপা যাবে? এটা মাপা যাবে না, এই তো রেখার সঙ্গে মিলে গেছে, মাপা যাচ্ছে না। তাহলে রেখার শুধু দৈর্ঘ্যটা মাপতে পারি, কিন্তু প্রস্থ মাপতে পারি না, আবার উচ্চতাও মাপতে পারি না। এ তো ঘর বা ইট পাথর নয় যে উচ্চতাটা মেপে ফেলবো। হ্যাঁ, যেমন বিন্দুর বেলা আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই মাপতে পারিনি, হ্যাঁ, সেটা কিন্তু রেখার ক্ষেত্রে একটা মাপতে পারছি, দৈর্ঘ্যটা। সেই জন্য এটা বলা হয় রেখা। রেখার সংজ্ঞা হিসাবে এবার দেখি রেখা কাকে বলে। রেখা লাগলে একটা দুটো প্রথম বিন্দু শেষ বিন্দু নাম দিতে হয়, এ বিন্দু বি বিন্দু, ঠিক আছে? এবারে রেখার সংজ্ঞা হিসাবে বলবো কি, বলো, তোমরাই বলতে পারবে। রেখা কে বলতে পারবে? আমি যে কথা বলছি, যাহার কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই, তাকে বলা হয় রেখা। তাহলে রেখার সংজ্ঞা,
যাহার কেবলমাত্র দৈর্ঘ্য আছে, কেবল মাত্র দৈর্ঘ্য আছে, কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই। হ্যাঁ, কিন্তু প্রস্থ ও উচ্চতা তাহাকে বলে রেখা। সরি, তাকেই বলে রেখা। ঠিক আছে, তাহলে রেখার সংজ্ঞা হলো কি বলো, তোমরা পড়ে পড়ে বলো, দেখে দেখে বলো। যার কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে বলে রেখা। থ্যাঙ্কস। এইবারে রেখা দু রকমের। দেখো, দৈর্ঘ্যটা মেপে বলতে পারছি, প্রস্থ বা উচ্চতা কি আমরা মেপে বলতে পারছি না। অতএব এটাই হলো রেখা। এবারে পরবর্তীতে আসছি। আচ্ছা, রেখা কয় রকমের বলো, তোমাদের মন থেকে বলো তো, রেখা কয় রকম হতে পারে? না না না, ভুলই যে শিক্ষার একটা আসল অঙ্গ। হ্যাঁ, তুমি 3 রকম বলছো, তুমি 2 রকম। একটা হবে সরল রেখা, বক্ররেখা, এটাই 2 রকমের। হ্যাঁ, দেখো তাহলে সরল রেখা কাকে বলছে? মন দাও, এদিকে মন দাও। সরল রেখা কাকে বলবে? না, যে রেখার সকল অভিমুখ একই দিকে, প্রতিটা বিন্দু, ধরো একটা রেখা বলে তো অনেক বিন্দুর সমষ্টি, অনেক বিন্দু হয়, বিন্দুর সমষ্টি, সেই বিন্দুগুলো যদি একই দিকে মুখ হয়, যেমন দেখছি সরল রেখা। হ্যাঁ, এটা মুছে দিই ফুট। আচ্ছা, সরি, তোমরা এই যে গল্প করছো না, এখানে উঠে যাচ্ছে, তোমাদের বাড়ির লোকরা দেখবে। হ্যাঁ, গল্প করছে, তখন তোমাদের বোকা দেবে। অতএব এখানে আমিও যেমন ফাঁকি দিতে পারবো না, তোমরাও ফাঁকি দিতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে, দেখো রেখা, এটা হলো একটা সরল রেখা, তাই না? এইটা সরল রেখা। কথা বলবে না, কথা বলবে না। সরল আপাতত ঠিক আছে। সরল, এটা একটা সরল রেখা। তাহলে এ বি একটা সরল রেখা। সরল রেখা কাকে বলছি? হ্যাঁ, না, যে রেখার সকল অংশ
অংশ একই দিকে বর্ধিত, দিকে দিকে বর্ধিত। তাহাকে তাহাকে বলে তাহলে রেখা, সরলরেখা কাকে বলছে? যে রেখার সকল অংশ একই দিকে বর্ধিত তাহাকে বলে সরলরেখা। এছাড়াও গতিশীল একটা সঙ্গে আছে, হ্যাঁ, গতিশীল বিন্দু, কোনো গতিশীল বিন্দু দিক পরিবর্তন করে যদি এগিয়ে যায় তাহলে তার যে গতিপথটা তৈরি হয় সেটাকে বলা হবে সরলরেখা, সেটাও বলা যায়। আর এটা হলো মূল সংজ্ঞা। দেখো তোমার মন তো এইদিকে নেই, তোমার মনটা ওইদিকে। এই যে আমি বলছি না, তোমার নামটা কি? সৌরভ। আচ্ছা, সৌরভ মন্ডল। এই যে তোমার বাবা কিন্তু বুঝতে পারবে যে তুমি পড়তে গিয়ে এখানে দুষ্টুমি করেছো। সেই জন্য তোমরা সব সময় সতর্ক থাকবে, ঠিক আছে? হ্যাঁ, কেউ এই যে তুমি যে নিজেদের মধ্যে গল্প করছো, তোমার নামটা কি? তোমার নাম কি? দেখবো, তোমার বাবাও দেখে নেবে, ঠিক আছে? অতএব ঘরের লোকরা সবাই জেনে নেবে তোমরা কি করছো না করছো। সাবধানে পড়াশোনা করবে, কোনো পড়াশোনা অন্তত দুষ্টুমি করবে না। পড়ার পরে দুষ্টুমি করে, বারবার বলছি দুষ্টু ছেলেদের বুদ্ধি ভালো, সেই বুদ্ধিটা এখানে কাজে লাগাও, দেখবে একদম ক্লিক করে যাবে পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনার আসলে ক্লিক করে যাবে, স্কুলেও ভালো রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, তাহলে এইটা হলো সরলরেখা। তাহলে সরলরেখা একটা গতিশীল বিন্দু দিয়ে যেমন বলা যায়, আবার এটা দিয়েও বলা যায়, ঠিক আছে? এটাই সবাই ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ, এটাই ভালো, ঠিক আছে? এইবার সরলরেখা বললাম, আর একটা কি রেখা বাকি রইল আমাদের? বক্ররেখা। আসি এবারে বক্ররেখা। বক্ররেখা তাহলে কোন রেখার কটা মাত্রা আছে? একটাই মাত্রা, কেবলমাত্র দৈর্ঘ্য। তাহলে এই রেখাকে বলা হয় একমাত্রিক। বিন্দুর কিন্তু কোনো মাত্রা নেই, কারণ তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, তার মানে মাত্রা নেই। তাহলে মাত্রা মানে এই যে যেগুলো আমরা মাপি, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এইসব মাপি, ঠিক আছে? এবারে আসবো আমরা বক্ররেখা। কিছু বলবে? সব আসছি, আসবো, ঠিক আছে, সব শিখে দেবো। আচ্ছা, এবারে বক্ররেখা। আগে রেখাগুলো কমপ্লিট করি, তারপরে বিন্দুতে কি রেখা যায় না যায় সেগুলো, ঠিক আছে? বক্ররেখা, গুনগুন গুঞ্জন মোটেই ভালো নয়। না না, তুমি যে বলছো চুপ কর, তার মানে ওটাই তো একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। কেউ কাউকে চুপ করার কথা বলবে না, সবাই চুপ থাকলেই চুপ, তাই না? বক্ররেখা, তাহলে কে বলতে পারবে বক্ররেখা? পারবে? হ্যাঁ, বলো। যে রেখা, বলো বলো বলো, চেষ্টা করো, নিজেদের থেকে বলার চেষ্টা করাটা খুব ভালো। তাহলে ভয় কাটবে, স্টেজ পারফরমেন্স ভালো হবে। হ্যাঁ, যেখানে হোক। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, বাঁকা হবে। এটা একটা নর্মালি কথা যে বাঁকা হবে, কিন্তু আমরা যখন সংজ্ঞায় লিখবো, খাতায় লিখবো, নাম্বার পাওয়ার জন্য লিখবো, তখন একটু আলাদা ভাবে।
যে রেখার বিভিন্ন অংশ অংশ বিভিন্ন দিকে বর্ধিত, যে রেখার বিভিন্ন অংশ বিভিন্ন দিকে বিভিন্ন দিকে এইদিকে নজর দাও, বিভিন্ন দিকে বর্ধিত হয়, বর্ধিত হয়। আচ্ছা, এইদিকে নজর দিবে, আমার তো ভুল হতে পারে বানানটা না, এই যে পিঠে পিঠে মারতেছে বলছে, হ্যাঁ কে মাছে নাচে, সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, খুব সাবধান, খুব সাবধান, ঠিক আছে? বর্ধিত হয়, তাহলে যে রেখার বিভিন্ন অংশ বিভিন্ন দিকে বর্ধিত হয় তাকে বলে তাকে বলে তাকে বলে বক্ররেখা। ঠিক আছে, তাকে বলে বক্ররেখা। একটা উদাহরণ দিয়ে দেখি, হ্যাঁ বক্ররেখাটা কিরকম, এগুলো একটু নজর দিবে। তোমরা গল্প করছো মানে কি তোমাদের মন হচ্ছে না ঠিক মতো, হ্যাঁ মন ঠিক মতো হচ্ছে না, তাহলে মন ঠিক মতো না এখানে দিতে পারলে ভুলে যাবে। এখানকার পড়া এখানেই করে নিবে, তারপর দেখবে ঘরে কোনো কষ্ট থাকবে না। এই যে পড়াচ্ছি, হ্যাঁ যারা দেখতে পাচ্ছ না এই পাশে চলে আসে, ঠিক আছে? যারা তুমি দেখতে পাওনি তুমি এদিকে চলে আসো না, ঠিক আছে? যারা হচ্ছে কি আমি আছি না, আমি এদিকে অপোজ হয়ে যাচ্ছি তোমাদের, সেই জন্য দেখতে পাবে না। অতএব কাল থাকতে পরের দিন থাকতে এই পাশ থেকে বসবে, বোর্ডের ডান দিকে বসবে, সবাই দেখতে পাবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম যে বক্ররেখার একটা ছবি এঁকে দেখি, হ্যাঁ কাল পরের দিন থেকে। এই একটা রেখা দেখো, এর অভিমুখটা এইদিকে গেছে, তাই না? আবার এর অভিমুখটা এই দিকে গেছে, আবার এর অভিমুখ এই দিকে আছে, হ্যাঁ প্রত্যেকটা বিন্দুর অভিমুখ বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে এক সময় এটা আবার এরকম চলে গেছে, হ্যাঁ তাহলে এই যে দিক পরিবর্তন করছে বিভিন্ন সময়ে, এটাই হলো বক্ররেখা। এবারে ঠিক আছে, এবারে সবাই একটু মনে চিন্তা করে নাও সরলরেখা। পড়াশোনার নিয়ম দেখো, যখন লিখবো তখন মন দিয়ে দেখে নিবে, তারপরে আমি যখন আর একটা পড়ায় যাচ্ছি তখন সেই মুহূর্তে সেকেন্ডের মধ্যে ব্রেনে চিন্তা করে নিবে, হ্যাঁ কি পড়লাম, কি শিখলাম, কি মনে রাখতে হবে। এইরকম পড়ার নিয়ম, এই নিয়মে যদি পড়তে পারো দেখবে খুব সুন্দর পড়া হবে, কেউ কোনোদিন পড়া ভুলবে না, হ্যাঁ কেউ কোনোদিন পড়া ভুলবে না, ঠিক আছে? এবারে আমি আসছি একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা টানা যায়। অসংখ্য, ধরো এই একটা বিন্দু, এখান থেকে অসংখ্য সরলরেখা টানা যেতে পারে, তাই না? অসংখ্য সরলরেখা টানা যেতে পারে, একটা বিন্দু থেকে অসংখ্য সরলরেখা টানা যেতে পারে, এটা মাথায় রাখো। তাহলে দুটা বিন্দু দিয়ে কটা? একটা। এই একটা বিন্দু, এটা ধরো সি বিন্দু, হ্যাঁ এ বিন্দু আর এই এ বিন্দু বি বিন্দু, এই দুটো বিন্দু থাকতে একটা মাত্র রেখা টানা যেতে পারে, হ্যাঁ আমি যদি এইভাবে করি সেটা বক্ররেখা হয়ে যাবে, হ্যাঁ তাহলে বক্ররেখা কতগুলো টানা যাবে? দুটো বিন্দু থেকে যদি একটা সরলরেখা টানা যায়, বক্ররেখা কতগুলো টানা যাবে? হ্যাঁ
না, বলো, আর কেউ বলতে পারবে? দুটো। আজ সবার সই হয়ে গেছে, তোমাদের হয়ে গেছে, সই হয়ে গেছে, করে দাও, ওদিকে দিয়ে দাও। কিন্তু তাহলে সরলরেখা একটাই টানা যাচ্ছে, তাই না? কিছু না কিটা নাম্বার যে জানেনি, ঘর থাকতে কালকে লিখে আনবে, কালকে না, পরের দিন আর কি, পরের দিন। হোয়াটসঅ্যাপ সবারই যে নাম্বার আছে, সবারই ঘরে একটা একটা ফোন আছে, তো তাহলে ওতেই হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, ওতেই হোয়াটসঅ্যাপ আছে। ওতেই হোয়াটসঅ্যাপ আছে, ওই যে নাম্বারটা আছে ঘরে জিজ্ঞাসা করবে দরকার হলে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দাও, লিখে আনবে পরের দিন। পরের দিন সম্ভবত মঙ্গলবার কিংবা বুধবারে আমি বিকেলে আসবো, ঠিক আছে, তোমাদের ওই দিন হবে। আচ্ছা, তাহলে বক্ররেখা কতগুলো টানা যায়? হ্যাঁ, এই একটা বক্ররেখা টানলাম, এই একটা বক্ররেখা টানলাম, এই একটা বক্ররেখা টানলাম, এই একটা বক্ররেখা টানলাম, এরকম অসংখ্য টানা যায়। দুটা বিন্দু থেকে অসংখ্য বক্ররেখা টানা যাবে। আচ্ছা, একটা বিন্দু থেকে কতগুলো বক্ররেখা টানা যাবে? সরলরেখা তো অনেক টানা যায় বলছে, বক্ররেখা কতগুলো টানা যাবে? একটা বলছে না, বক্ররেখাও অনেক টানা যাবে, তাই না? ধরো এই বিন্দু, সি বিন্দু, হ্যাঁ, এখান থেকে এটা, এগুলো তো বক্ররেখা, হ্যাঁ, এরকম অনেক টানা যাবে, বক্ররেখা অনেক টানা যাবে। কিন্তু দুটো বিন্দু থেকে একটাই মাত্র সরলরেখা টানা যাবে, কিন্তু বক্ররেখা অনেক টানা যাবে, অসংখ্য টানা যাবে, ঠিক আছে। আচ্ছা বলো তো, দুটো বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা টানা যায়, চারটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা টানা যাবে? যেগুলো একই সরলরেখার উপর থাকবে, এরকম চারটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা টানা যাবে? হ্যাঁ, দুটা বিন্দু থেকে একটা সরলরেখা টানা যাচ্ছে, চারটা বিন্দু যারা সমরেখ, হ্যাঁ, সেরকম বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা টানা যাবে বলো? দুটা বিন্দু থেকে একটা সরলরেখা টানা যায়, যারা একই সরলরেখায় অবস্থিত, সেই একই সরলরেখায় অবস্থিত চারটা বিন্দু থেকে কতগুলো সরলরেখা টানা? চারটা। সবাই একমত? চারটা বলছে। দেখো তাহলে কেউ বলছে দুটো, তাই না? আচ্ছা, দেখা যাক, প্র্যাকটিক্যাল করে দেখি একটা। দেখো এই যে দুটা বিন্দু এ বি, ঠিক আছে, তাহলে দুটা বিন্দুতে একটা সরলরেখা আনছি, আমি বলছি চারটা বিন্দু দিয়ে যারা একই রেখায় অবস্থিত। বলো, ধরো এখানটা সি দিলাম, আর এখানে একটা দিলাম ডি, এই চারটা বিন্দু, এই চারটা বিন্দু দিয়ে অন্য কোনো সরলরেখা কি টানা যাবে? থাক, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, তাহলে সব শান্ত থাকবে, ঠিক আছে। এইদিকে মন দিচ্ছে না কেন? হ্যাঁ, তাহলে তোমরা বলছো না চারটা বিন্দু দিয়ে কেউ চারটা সরলরেখা টানবে, হ্যাঁ, যাই সরলরেখা টানা কেন সব এর উপর দিয়ে যাবে, যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত। সেই জন্য এই বিন্দু যতই হোক, তারা যদি সমরেখ হয়, একটাই সরলরেখা টানা যাবে। তাহলে সরলরেখা উপর দিয়ে যত বিন্দু থাকবে তারা হলো সমরেখ বিন্দু, ঠিক আছে, মনে থাকবে, সমরেখ বিন্দু। এরা আরো অনেক, আমি শুধু যেহেতু তোমরা এগুলো পড়েছো, আমি শুধু একটু উপর উপর আলোচনা করে যাচ্ছি, এগুলো পরে কাজে লাগবে তো জ্যামিতিক শিখাতে, হ্যাঁ, ক্লাস করতে। হ্যালো, অ্যাটেনশন প্লিজ। তোমার সই হয়ে গেছে?
তাহলে আজকে 8 জনের দেখতে পাচ্ছি, আছে আছে কত জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন। আরো 8 জন বাকি। কারা বাকি? বলবে। নামগুলো পড়ে পড়ে বলে দিন। এটা দেখলেই বুঝতে পারবে, যার কাছে যাবে সিট নাম বলে দিন, একজন একজন হাত করে দিন। আচ্ছা, পৃথ্বীরাজ প্রধান, তারপরে আছে গিয়ে সৌমেন মন্ডল। কে সৌমেন মন্ডল? এই তো হাত তুলে দিন। আচ্ছা, সোমনাথ মাইতি। আচ্ছা, দীপাঞ্জন মাইতি। Yes, sir. আচ্ছা, রোহিত দাস। Yes, sir. ইয়েস। তারপরে অপূর্ব মাইতি। অপূর্ব মাইতি কোন ক্লাস? Yes, sir, 7 লেখনি কেন? উপস্থিত স্যার। আমাদের 7 লেভেল লিখে দিন। লিখে দিবে পরে বলে যাচ্ছে কথা। উপস্থিত স্যার, উপস্থিত স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা প্রিয়াঙ্কা সানিয়া, ঠিক আছে। প্রিয়াঙ্কা কোন ক্লাস? লিখে দিবে, 7 লিখে দিবে। আমি আর কলম বার করছি না। তাহলে বাকিরা লেখো, আর যারা ক্লাস লেখনি পাশে ক্লাস লিখে দিবে। এগুলো তোমাদের খুব কাজে লাগবে। কেন নাম লেখাচ্ছি? প্রতিদিন প্রেজেন্টে দেখো, ডাকবেন, Sir, সবাই সব পরে হবে, ধীরে ধীরে হবে। না, এখন পড়াচ্ছি না, সময় নষ্ট হবে, ঠিক আছে। আচ্ছা, আপনার আইডি নামটা কি? আচ্ছা, একটু বলুন না। সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। সমান্তরাল সরলরেখা কাকে বলবে? আসছি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কাকে বলে? সমান্তরাল সরলরেখা কাকে বলে দেখছি। আচ্ছা, সমান্তরাল সরলরেখা একটা আঁকছি। এ বি সি ডি দুটি সরলরেখা। এই সরলরেখাকে যদি এই পাশে বাড়াই, দুটো সরলরেখাকে এইদিকে বাড়াই আর এদিকেও বাড়াই, তাহলে যদি এরা না কেউ কারোর সঙ্গে মিশে, তাহলে হ্যাঁ এদিকে বলা হবে সমান্তরাল সরলরেখা। দেখো, তোমাদের দিকে আমি যদি নজর দিয়ে পড়াতে যাই, তাহলে পড়াটা একটু ভুলে যাবে, বলাটা একটু ভুলে যাবে। সেই ভুলটা তোমাদের গার্ডিয়ানরা দেখতে পাবে, তাই না? তোমরা চাও না হ্যাঁ যে ভুলভাল শিখো, তাই না? তাহলে তোমরা ডিস্টার্ব করলে তোমাদেরই ভুল শেখা হয়ে যাবে। সেই জন্য বলছি, হ্যাঁ একটু নজর দাও। তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলবে আমি সংজ্ঞা লিখে দিচ্ছি। হ্যাঁ, সংজ্ঞা হিসাবে সমান্তরাল সরলরেখা কথা নয়, সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। তাহলে যদি দুটি সরলরেখা পাশাপাশি থেকে কখনোই মিলিত না হয়, বা দুটো সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলে, দুটি সরলরেখাকে দুটি সরল রেখা উভয় দিকে এমন ভাবে
বর্ধিত এই দিকেরটা নজর দাও, বর্ধিত করা যায় যে উহারা যদি পরস্পরে মিলিত না হয়। সাথে মিলিত না হয়, না হয় এবার উপরটা লিখে দিই, মিলিত না হয়। এটা নিচে কি হচ্ছে না উপরে লিখে দিচ্ছে, তাহলে ওই দুটি সরলরেখাকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলে। সরল রেখা বলে। রেখা তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলছে? মন দিয়ে শুনো, শুনে শুনে তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সমান্তরাল সরলরেখা দুটি সরল রেখাকে উভয় দিকে এমন ভাবে বর্ধিত করা যায় যে উহারা যদি পরস্পরের সাথে মিলিত না হয়, তাহলে ওই দুইটি সরল রেখাকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলা হয়। দেখছো এই যে দুটো রেখা এ বি সি ডি, এদেরকে যদি তুমি এদিকে বাড়াও, এদিকে বাড়াও, হ্যাঁ এদিকে যদি বাড়াও, তাহলে এরা কখনোই মিলিত হবে না। যেমন রেল লাইন, তাই না? রেল লাইনের কিছু অংশ সমান্তরাল, যেখানে বাঁকে নেই, হ্যাঁ সেটা প্রায় সমান্তরাল সরলরেখা, তাই না? সোজা যায়, তো এইরকম কে বলা হবে সমান্তরাল সরলরেখা। এবার সমান্তরাল সরলরেখার কতগুলো বৈশিষ্ট্য আছে, হ্যাঁ সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে, বলতো ধরো সিডি, ঠিক আছে? আচ্ছা আমি মুছে দিচ্ছি, লেখাটা বাড়ি থেকে ইউটিউবে পেয়ে যাবে, লেখার দরকার নেই, লিখতে গেলে এ পাশে মনোযোগ নষ্ট হবে, তাই না? অঙ্কের আসলে দিন স্যার, ও আচ্ছা সই করতেছে, হ্যাঁ করে যাক হবে, ঠিক আছে। আচ্ছা যে লেখছে আর কেউ অন্যদিকে মন দেবে না, লেখার দিকে, যে লেখছে তার লেখার দিকে মন থাকবে, ঠিক আছে? দেখছো এই যে এ বি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা পরস্পর, সিডি একটা সরলরেখা ছেদ করেছে, তাহলে দেখো কত রকম কোণ তৈরি হয়েছে না? হ্যাঁ কোণ, এই একটা কোণ, হ্যাঁ এই একটা কোণ, আবার এই একটা কোণ, 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 এই কোণগুলোর নাম আমি পরে পরে বলছি। কাউকে বলা হয় বিপরীত কোণ, কাউকে বলা হবে অনুরূপ কোণ, হ্যাঁ
কাউকে বলা হবে অন্তঃকোণ, কাউকে বলা হবে বহিঃকোণ, এরকম কোণের অনেক নাম আছে, ঠিক আছে? তাহলে আগে আমাকে কোণের সংজ্ঞায় আসতে হবে, কোণ কাকে বলে। আচ্ছা, তোমাদের শেখার ইচ্ছা নেই? তোমাদের অঙ্কে পাস করার ইচ্ছা নেই? তাহলে কিন্তু সবই কিন্তু এই যে আমি বলতেছি না, হ্যাঁ, সব উঠে যাচ্ছে, সব বাড়িতে যাবে, ঠিক আছে? এবারে আমরা আসছি কোণের কথায়। কোণ কোণটা কি বলতে পারো? কোণটা কি কেউ বলতে পারবে? কোণ, হ্যাঁ, চাঁদার সাহায্যে কোণ আঁকে। তাহলে আমরা চোখে জানি কোণটা কি রকম দেখতে, চাঁদার সাহায্যে আঁকা হয়, হ্যাঁ, আবার পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা হয়, এগুলো আমরা চোখে জানি। কিন্তু চোখে জানলে হবে না, পরীক্ষার খাতায় তো সংজ্ঞা লিখতে হবে। তাহলে সংজ্ঞা হিসাবে কোণ কাকে বলবো? কোণের সংজ্ঞা, হ্যাঁ, কোণ। তাহলে দুটো সরলরেখা দেখো একটা বিন্দুতে মিলিত হচ্ছে না, তাহলে তো কোণ উৎপন্ন হয়। তাহলে লিখতে পারি দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে দুটি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন হয়। ধরো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, হ্যাঁ, এটা ধরো সি, এটা এ, এটা বি। তাহলে এসি সরলরেখা এবং বিসি সরলরেখা এই সি বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়ে এইখানটা একটা কোণ উৎপন্ন হবে, হ্যাঁ, কোণ উৎপন্ন হলো, এটাকে বলা হয় কোণ। এইভাবে আসবো কোণের অনেক প্রকার ভেদ আছে, বল। বলো, নাম লেখনি? লেখো লেখো লেখো, বাকি সবাই লেখো। ওই যে লেখা আছে উপরে, নাম, বাবার নাম, নামের পাশে ক্লাস, হ্যাঁ, কে কোন ক্লাস, আর মোবাইল নাম্বার, হ্যাঁ, মোবাইল নাম্বার, এটা হবে। এগুলো আমি বিশেষ করে হচ্ছে গিয়ে জ্যামিতি পোর্শনটা দেখবো, আরো স্যার আছেন না, তারা অঙ্কটা করবে, কারণ জ্যামিতিতে সহজে নাম্বার পাওয়া যায়, জানো তো? জ্যামিতিতে খুব সহজে নাম্বার পাওয়া যায়। আর জ্যামিতি জানতে হলে আমি যখন যেখানেই পড়াই না কেন একদম মূল থেকে গোড়া থাকতে শুরু করব, ঠিক আছে? তবে গোড়ার নলেজ না থাকলে এই নলেজ গুলোই তো পরবর্তী জ্যামিতিতে লাগবে, হ্যাঁ, সেই জন্য আমি গোড়া থাকতেই করাবো। দরকার হলে আমি এক্সট্রা ক্লাস করাবো, চিন্তার কারণ নেই, হ্যাঁ, তোমাদের সিলেবাস শেষ করে এবং পরীক্ষার সময় হলে এক্সট্রা ক্লাস করাবো, এক্সট্রা সময় দিতে হবে আমাকে। পারবে তো সবাই এক্সট্রা সময় দিতে? হ্যাঁ, সেই পরীক্ষার সময় আমি এক্সট্রা ক্লাস করাবো, এক্সট্রা সময় দিতে হবে। পিছিয়ে বসো, তুমি পিছিয়ে বসো একটু, মাদুর আছে, মাদুরে পিছিয়ে যাও, তাহলে এবারে কোণের অনেক প্রকার ভেদ আছে আবার, হ্যাঁ, আসছি কোণের প্রকার ভেদ।
এগুলোকে মনে রাখবে। এগুলোকে মনে না রাখতে পারলে এই যে পড়াচ্ছি, হ্যাঁ, একটা লেখার সময় থাকতে আর একটা লেখার সময় যেটুকু গ্যাপ, 1 মিনিট বা 30 সেকেন্ড, এই গ্যাপে তোমাদের উচিত কি পড়ালা। যখনই মুছে দিলাম কি পড়ালো স্যার, এই যখনই এইটা মনে করার চেষ্টা করবে না, ও জিন্দেগিতে তোমার মনের মধ্যে থেকে যাবে, হ্যাঁ, ভুলবে না। এটাই হচ্ছে কি পড়াশোনার নিয়ম। যখন তুমি কোনো একটা স্টাডি করছো, ধরো ইতিহাস পড়ছো, ঠিক আছে, ইতিহাসের যে লাইনটা পড়লে পরের লাইন পড়তে গিয়ে ওই লাইনটা কি পড়লে সঙ্গে সঙ্গে ব্রেন চিন্তা করবে, 1 সেকেন্ডের মুহূর্তে অংশে ব্রেন কিন্তু চিন্তা করে নেবে তুমি কি পড়লে। তোমাকে সেটা মনোযোগ দিতে হবে যে আমি কি পড়লাম। দেখো এইরকম ভাবে যদি পড়তে পারো, যেসব কঠিন পড়া মনে থাকে না, এইভাবে যদি পড়তে পারো খুব সুন্দরভাবে অনেকদিন ভাবে মনে থাকবে। এটাই হচ্ছে গিয়ে পড়ার নিয়ম। সুতরাং আমি যখন একটা লিখে দিলাম দিয়ে মুছতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে তোমাদের চিন্তা হবে কি পড়ানো, হ্যাঁ, এটা তো এই পড়েছে ওটাই ব্যাস এইরকম। পরের দিন যখন ক্লাসে পড়া ধরাবো, হয়তো পড়া ধরবো, তখনও চিন্তা করে নেবে যে আগের ক্লাসে যখন এখানে পড়তে বুঝবে তার আগে চিন্তা করে নেবে আগের ক্লাসে স্যার কি করেছিল। এইভাবে যদি তোমরা পড়াশোনা করো দেখবে পড়াশোনায় সাফল্য হবেই হবে। আমি নিজে সাফল্য পেয়েছি। আমার যখন 8-এ রোল নাম্বার ছিল 50-60-এর ঘরে, ঠিক আছে, যখনই এইভাবে পড়াশোনা শুরু করেছি 9-এ উঠে রোল নাম্বার হলো আমার 3, 10-এ রোল হলো 2, বুঝেছ। তাহলে পড়াশোনার এই পদ্ধতিগুলো যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। একে বলে মোটিভেশন, হ্যাঁ, কিভাবে ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা করানো যায়, কিভাবে তারা ভালো ছেলে মেয়ে তৈরি হবে, সেইগুলো মোটিভেশনের পদ্ধতি, এগুলোকে বলা হয় মোটিভেশন। এবারে কোণের প্রকারভেদ, হ্যাঁ, আসছি কোণের প্রকারভেদ। ভেদ, এইটা কোণের প্রকারভেদ, ঠিক আছে। আসছি কোণ অনেক রকমের আছে, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, প্রভৃত কোণ, এইসব সন্নিহিত কোণ, অনেক কিছু কোণ আছে। তাহলে একটার পর একটা। সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম মানে কি জানো কেউ? সূক্ষ্ম মানে, সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম, সূক্ষ্ম মানে ছোট, হ্যাঁ, বলে না জিনিসটা খুব সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ছোট, হ্যাঁ। তাহলে কোণের সবচেয়ে ছোট কোণটাকে বলা হবে সূক্ষ্ম কোণ। তাহলে এর রেঞ্জটা কত হবে? এই যে সূক্ষ্ম কোণ, হ্যাঁ, মানে কত থেকে কতর মধ্যে কোণকে সূক্ষ্ম কোণ বলবো? যে কোণ 1 সমকোণের চেয়ে ছোট তাকেই বলা হয় সূক্ষ্ম কোণ। 1 সমকোণ সমান বলো সূক্ষ্ম কোণ কাকে বলছে? তাহলে প্রথম আসি সূক্ষ্ম কোণে। এত লোকের কাছে, তাহলে তোমরা ঘরে গিয়ে বলবে যে মশলা চুইয়ে রান্না করবে না, ঠিক আছে, তার ক্ষতিটা তো এখনই দেখতে পাচ্ছ, সাথে সাথে মানে নিচে রান্না করছে তার ক্ষতিটা তোমাদের প্রভাবিত করছে। ঘরে সবাই বলবে, হ্যাঁ, যে মশলা চুইয়ে রান্না করা নিষেধ। মশলা চুইতে গেলে বেশি পয়সা খরচা। তাহলে আর আমি যে পদ্ধতিতে রান্নার কথা বললাম একটু আগে, তাতে পয়সা বলবো, আবার বলবো। আচ্ছা, সূক্ষ্মকোণে আসছি, সূক্ষ্মকোণে আসছি। দেখো তাহলে যে কোণ এক সমকোণ অপেক্ষা বা 90 ডিগ্রি, 1 সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা কোণ,
বলে সূক্ষ্মকোণ। তাহলে যে সূক্ষ্মকোণ কাকে বলছে? যে কোণ এক সমকোণ অপেক্ষা এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে বলে সূক্ষ্মকোণ। এই যে ডিগ্রি কথাটা বলে ফেললাম, মাঝখানে একটা ডিগ্রি কথা বলে ফেললাম না, ডিগ্রি কম 90 ডিগ্রি বা এক সমকোণ। হ্যাঁ, এই ডিগ্রিটা কি? এই ডিগ্রিটা কি? একটা বিন্দুকে, হ্যাঁ, চারপাশে ধরো এই একটা সার্কেল করলাম, এই একটা বিন্দুকে একটা যদি সার্কেল করা যায়, তার চারপাশে কে 360 ভাগ যদি করি, ছোট ছোট করে 360 ভাগ, এরকম যদি 360 ভাগ করি, প্রত্যেকটা 90 ডিগ্রি করে, এরকম ছোট 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 করে 360 ভাগ যদি করা যায়, হ্যাঁ, তাহলে প্রতি ভাগকে বলা হবে 1 ডিগ্রি পরিমাপ। হ্যাঁ, প্রতি ভাগকে বলা হবে, বলো ডিগ্রি কাকে বলে? ডিগ্রিটা কি? ডিগ্রি ডিগ্রি স্যার ডিগ্রি, হ্যাঁ, এই যে 90 ডিগ্রি চিহ্নটা, ডিগ্রির চিহ্ন। ডিগ্রি মানে তো ফুটকি। ডিগ্রি মানে ফুটকি নয়, ফুটকি মানে বিন্দু। ঠিক আছে, তাকে আমরা এই সংক্ষেপে এইভাবে একটা, হ্যাঁ, দিয়ে লিখি ডিগ্রি। ডিগ্রি ডিগ্রি কথাটা শুনেনি? হ্যাঁ, আমি বানানটা লিখে দিচ্ছি, গয়ের অপলায় দীর্ঘই ডিগ্রি। একে আমরা এইরকম একটা ছোট্ট, হ্যাঁ, সার্কেল দিয়ে করি। তাহলে বলো ডিগ্রিটা বললাম কি? তোমরা মন দিয়ে শুনছো না? বুঝতে পারছো? এই যে তোমরা মন দিয়ে শুনছো না, এটা কিন্তু উঠছে, বাড়িতে গিয়ে কালকে শুনতে পাবে, বাবারা বলছে কি রে মন দিয়ে শুনিসনি? হুম, ইউটিউবে, ইউটিউব তো বাবা দেখে, যে কোনো ইউটিউব খুললেই দেখবে আমার এসে যাবে। আর সাবস্ক্রাইব কর, এই একটা ইউটিউবে সারা দিনে। চুপ করো, আচ্ছা ওইগুলো বিশেষ কিছু আর বলবো না, হ্যাঁ, কারণ ওটা বলতে গেলে বিস্তারিত হবে। ডিগ্রিটা আবার মন দিয়ে দেখো, সবাই মন দিয়ে দেখো, ক্লাস 8 মন দিয়ে দেখো। এইটা একটা বিন্দু, বিন্দুর চারপাশে যদি একটা সার্কেল আঁকি, হ্যাঁ, তাহলে সেই সার্কেলটা গোটার পরিধিকে যদি 360 ভাগ করি, হ্যাঁ, তার একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি। আমি দেখছি কেউ মন দিয়ে দেখছে না। হ্যালো স্যার, আপনাকে বলা হচ্ছে। আমি যখন বলছি তখন কেন মন দিচ্ছে না? এদিকে দুষ্টুমি অন্য স্যার, কি বললাম? দুষ্টু ছেলেদের বুদ্ধি প্রচুর, একটু মন দিলে তাদের অনেক ভালো রেজাল্ট করতে পারে। জ্যামিতি বই কিনতে পারলে খুব ভালো, জ্যামিতি বক্স তো অবশ্যই লাগবে, বইও লাগবে, হ্যাঁ, জ্যামিতি বক্স জ্যামিতি বই সবারই লাগবে। তাহলে এইটা ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ, যে কোণ এক সমকোণ অপেক্ষা, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। এবারে আসছি নেক্সট, ডিগ্রিটা কি জিনিস সবাই বোধগম্য হয়েছে? হ্যাঁ, বোধগম্য হয়েছে না? এবারে সূক্ষ্মকোণের পর স্থূলকোণ আসছি, স্থূলকোণে, হ্যাঁ, আমি বলছি কি জ্যামিতি, হ্যাঁ, জ্যামিতি আমার ভাগে জ্যামিতি পড়েছে, আমি জ্যামিতি ক্লাসটা দেখবো, অন্যান্য স্যাররা, হ্যাঁ, তারা অঙ্ক দেখবে। এবারে যখন কেউ তাড়াতাড়ি আসবে বা ব্রেক টাইমে বা শেষকালে কারো যদি কোনো অঙ্ক সমস্যা থাকে বলবে, আমি অবশ্যই করি, কিন্তু আমার ক্লাস টাইমে আমি এটা করবো। হ্যাঁ,
ঠিক আছে? আসছে স্থূলকোণ, হ্যাঁ, তাহলে স্থূলকোণটা ছবিটা ঠিক এরকম হবে, তাই না? এ সি ডি, হ্যাঁ, এইরকম হবে। এই কোণের ছবি দেখে কেউ বলতে পারবে স্থূলকোণ কাকে বলে? বলে হ্যাঁ, বলো। যে কোণের মান 80 থেকে কম, হ্যাঁ 90 ডিগ্রি থেকে বেশি। হ্যাঁ, তাহলে ছবি আঁকতে পারলেই মনে করা যায়, তাই না? সংজ্ঞা মনে, তাহলে ছবিটাকে মনে রাখবে, মনে রাখলে সংজ্ঞাটাও মনে হবে। স্থূলকোণের সংজ্ঞা হিসাবে লিখতে পারি যে কোণের মান, যে কোণের মান না যেমন ছিল তেমনই আছে। তাহলে যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি বা 1 সমকোণ অপেক্ষা বেশি, 1 সমকোণ অপেক্ষা বেশি, অপেক্ষা বেশি বলবেন, আমি তো দেখতে পেয়েছি। অপেক্ষা বেশি যে কোণের মান 1 সমকোণ অপেক্ষা বেশি কিন্তু দুই সমকোণ অপেক্ষা অপেক্ষা ছোট। তাকে বলে স্থূলকোণ। আচ্ছা, স্থূল মানেটা কি? এই যে মনে রাখার পদ্ধতি, স্থূল মানে কি বলতে পারো? স্থূল মানে কে বলতে পারবে? স্থূল স্থূল মানে শুধু স্থূল, স্থূল মানে মোটা, বলে না স্থূল দেহের লোকটা মোটা, তাহলে এই কোণটা একটু মোটা, তাই না? তার চেয়ে বড়, সেটা ছিল এইরকম ছোট জায়গা দিয়ে, হ্যাঁ সরু ছিল, আর এই কোণটা একটু মোটা, সেই জন্য আমরা স্থূলকোণ। ঠিক আছে? আচ্ছা, এর আগে স্থূলকোণ হয়ে গেল। এবারে আসছি সরল কোণ। সরল কোণ, ঠিক আছে? তোমাদের সমস্ত কথাই কিন্তু উঠতিছে, তোমরা এটা মনে হচ্ছে না কেন? হ্যাঁ, সব কথা কিন্তু এখানে উঠতিছে, ঘরে গেলেই ঝাড় খেয়ে যাবে। হ্যাঁ, কারো বাবা মা যদি রাগ থাকে, হ্যাঁ ধরে তো ফাটাবে। ইউটিউবে আমি তো ছেড়ে দেবো, কেউ যদি সাবস্ক্রাইব নাও করো, হ্যাঁ এমনি ইউটিউব খুলেই আমার এসে, ঠিক আছে? খুলে দেখবে, তাহলে শুধু একটু অঙ্কের আসরে অর্জুন স্যার এই কথাটা লিখে দিবে, লিখে দিলেই চলে। আচ্ছা, যারা এখনো পর্যন্ত ফোন নাম্বার লিখতে পারেনি, ফোন নাম্বার কিন্তু
রেখে আনবে বাড়ি থেকে, হ্যাঁ? এবারে আসছি সরল কোণে। এই যে সরল কোণ দেখো, করা আছে, ওনার সাবস্ক্রাইব করা আছে, দেখিয়ে দিবে পরে, ঠিক আছে? চুপ করে ওই দেখো সরল কোণ। সরল কোণ কাকে বলে? মুখে পড়া ছাড়া অন্য কোনো কথা বলবে না বলছি এই সময়, হ্যাঁ? পড়া ছাড়া অন্য কথা বললে তোমাদেরই ক্ষতি। তোমরা পয়সা দিয়ে পড়তে আসছো, তোমাদের বাবা মায়ের পয়সা নষ্ট, তারা অনেক কষ্টে উপার্জন করে তোমাদের এখানে পড়তে পাঠায়। এই কথাটা চিন্তা করো। যারা বাবা মার প্রতি দরদ এখন যে না বুঝতে পারবে, পরবর্তীকালে তাদের তো উন্নতি কিছুই হবে না, হ্যাঁ? সেই সংসারে একটা অশান্তি বয়ে যাবে। তাহলে যে কোণের মান 180 ডিগ্রি সমান, না সমান ঠিক নয়, সমান, তাকে সরল কোণ বলে। সরল কোণ। দেখো শুধু কমপ্লেন আর কমপ্লেন। আমি কাউকে মারি না। 180 ডিগ্রি সমান। ডেঙ্গু আছে। তাহলে বলো সরল কোণ কাকে বলছে? তোমরা দেখে দেখে বলো। কোণের মান 180 ডিগ্রি, 180 ডিগ্রি এই সমান তাকে বলে সরল কোণ। তাহলে এটা মনে থাকবে, মাথায় ঢুকে দাও, হ্যাঁ? এবারে আসবো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বৃদ্ধ মানে কি? বৃদ্ধ মানে বুড়া। বুড়া। তাহলে বুড়া মানে কি? যার বয়স বেশি, তাই তো, তাকে প্রবৃদ্ধ কোণ বলে, হ্যাঁ? তাহলে কথাটা আসছে কেন? এটা একটা উপসর্গ, ঠিক আছে? এই উপসর্গটা এর সঙ্গে যুক্ত হয়ে এটাকে আরো সুন্দর করে শোনানোর জন্য আমরা শুধু বৃদ্ধ কোণ বলতে পারতাম, একটা বাজে শব্দ, বাজে লাগবে। যেই প্রয়োগে দিলাম, ওয়ার্ডটা কত সুন্দর হয়ে গেল, হ্যাঁ? এটা এই উপসর্গটা দেবে সুন্দর হয়ে গেল। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলবে? যে কোণ 2 সমকোণ অপেক্ষা বড়। আচ্ছা, এদিকে কি কারোর দেখা ইচ্ছে নেই? আমি দেখতেছি আর কোথাও বলতেছি না, কথা বলিনি। তোমার গলাটা এক্ষুনি পেলাম না, তাই বললাম। যে কোণ 2 সমকোণ অপেক্ষা বড় যা পড়াচ্ছে ধরবে করে কিন্তু 4 সমকোণ জিজ্ঞাসা হবে। অপেক্ষা
ছোট। বলছি শান্ত, আরে সকালের নামটা খাতায় তৈরি করে ক্লাস হয়েছিল, ক্লাস তাকে বলে তাহলে প্রকৃতকোণ কাকে বলছে? যে কোণ দুই সমকোণ অপেক্ষা বড়, কিন্তু এটা হবে কিন্তু। এতক্ষণ কেউ কিছু বলনি কেন? এই যে ভুলটা হলো, তাহলে তোমরা কেউ মন দিয়ে দেখো না। আমি কি বলেছি কি? বলেছ কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট তাকে বলে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, ভুল হলে সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ, তাহলে বুঝবো। এরপর থাকতে আমি ইচ্ছা করে ভুল লিখবো, ঠিক আছে? কেউ ধরিতে পারলে তাকে থ্যাঙ্কস দেবো। কারণ মনে করবো তাহলে তোমরা মন দিয়ে দেখছো, সেই জন্য তোমাদের মনোযোগ এখানে তৈরি করার জন্য মাঝে মাঝে আমাকে একটু ভুল লিখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, কোন এই পর্যন্ত আছে, আরো অনেক কিছু কোন আছে, হ্যাঁ, আমি